শুভ সময়। বিলেতের জানালায় সবাইকে স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে। আমি আহমেদ মুসলিউদ্দিন। সংবাদপত্রের শিরোনাম ও সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি হিসাবে থাকছেন ওয়াশিংটন প্রবাসী বিশিষ্ট আইনজীবী, কলামিস্ট কাজী ওয়াহিদুজ্জামান স্বপন। কাজী ওয়াহিদুজ্জামান স্বপন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের অনুষ্ঠানে। মার্কিন নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, সংবাদপত্রের প্রধান শিরোনাম সারা বিশ্বে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। জনাব ওয়াহিদুজ্জামান স্বপন, আপনি একজন আইনজীবী, একজন কলামিস্ট। আপনি বহুদিন থেকে আমেরিকাতে আছেন, ওয়াশিংটনে। আমরা আপনার কাছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে একটু জানতে চাইব। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে যে নির্বাচন, সে নির্বাচনে আপনার পর্যবেক্ষণটা কি? সেটা কেমন হতে পারে, কি হতে যাচ্ছে, ফলাফল বা কেমন হতে পারে, বা সার্বিক আবহাওয়াটা কেমন সারা মার্কিন জুড়ে? ধন্যবাদ মুসলিউদ্দিন ভাই, সম্পাদক অমর আলী ভাই, আর যারা আমাদের আলোচনা শুনছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বরাবরের মতোই অত্যন্ত এটা খুব চ্যালেঞ্জিং ইলেকশন। বরাবরের মতোই এটা হয়। সহজে খালি চোখে বা কিছু পেপার পত্রিকা পড়ে ভবিষ্যৎবাণী করাটা খুব দুরূহ হয় যদি এটার উপর কোনো বিশেষ রিসার্চ না থাকে। তো এই বিষয়ে এখনো পর্যন্ত ইলেকশন রেজাল্ট কি হবে স্পষ্ট করে কেউ বলতে পারবে না, শুধু আমি না। আমরা যতটুকু বলবো এটা আমাদের পার্টিকুলার প্রত্যেকের একটা নিজস্ব রিসার্চ, নিজস্ব অ্যানালাইসিস থেকে বলবো। ভোটার অ্যানালাইসিস, বিগত দিনে যে সমস্ত পোল আসে, পোলিং এর বিষয়টা, যে জরিপ, বাংলায় আমরা যেটাকে জরিপ বলি, এটাও এত সেন্সিটিভ, এত পরিবর্তনশীল। সকালে যেটা আসে বিকালে সেটা চেঞ্জ হয়, পরের দিন সকালে আবার চেঞ্জ হয়। যার জন্য আমেরিকার এইবারকার নির্বাচনটাকে বুঝতে হলে আমাদের বিগত দিনের নির্বাচনগুলোর দিকে তাকাতে হবে, পেছন ফিরে তাকাতে হবে। ওবামা থেকে শুরু করে বেসিক্যালি হিলারি ক্লিন্টন আর ডোনাল্ড ট্রাম্পের যে গত নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনটার সঙ্গে বর্তমান নির্বাচনকে তুলনা করে আলোচনা করলে আলোচনাটা অনেকটা বুঝতে সুবিধা হবে। কেননা দুইজন প্রার্থী মহিলা, ডেমোক্রেট প্রার্থী। হিলারিও মহিলা ছিলেন। আজকের যে কমলা হ্যারিস, উনিও একজন মহিলা ক্যান্ডিডেট। দুজনেই আইনজীবী ছিলেন, হিলারিও আইনজীবী ছিলেন। তাদের দুইজনেরই প্রতিদ্বন্দ্বী একজন। সেই একজনের কোনো পরিবর্তন নেই, শুধু একটি বিষয় ছাড়া। হিলারির সঙ্গে যখন প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পুরোপুরি চিনতেন না, জানতেন না। ওনার কথা, ওনার আদর্শ, উনি ক্ষমতায় গেলে কি করতে পারেন, এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা ছিল না। আজকের আমেরিকান ভোটারদের প্রত্যেকেরই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটা আইডিয়া, ধারণা প্রত্যেকের মনে আছে, যেটা কমলা হ্যারিস সম্পর্কে অনেকের মধ্যে সেটা নেই। কমলা হ্যারিসের যে বিগত দিনের কর্মকাণ্ড, উনি আইনজীবী ছিলেন, উনি একটা বড় স্টেটের অ্যাটর্নি জেনারেল ছিলেন, প্রসিকিউটর ছিলেন। ওনার দীর্ঘ কর্মজীবন আইনের উপর। এর পরবর্তীতে উনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে ওনাকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয় সেটি উনি পালন করে আসছিলেন। আপনারা সবাই জানেন, দর্শকরাও যারা পড়াশোনা করেন তারা জানেন যে বেসিক্যালি আমেরিকার ভাইস প্রেসিডেন্টের নির্ধারিত, সংবিধানে নির্ধারিত কোনো স্পেসিফিক কার্যক্রম থাকে না। প্রেসিডেন্ট ওনাকে যেভাবে দায়িত্ব দেন কিছু প্রয়োজনীয় বিষয়ে, সেই দায়িত্বগুলি
উনি পালন করেন। সেই হিসাবে কমলা হ্যারিস অত্যন্ত ভাগ্যবান যে উনি ইতিমধ্যেই আন্তর্জাতিক বিষয়ে অনেকগুলো দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হয়েছেন। কমলা হ্যারিসের যে পার্সোনাল যে অ্যাটিটিউড, কথাবার্তা, তার পড়াশোনা এবং পেশাজীবী জীবনের যে অভিজ্ঞতা, সেই বিষয়গুলোকে ওয়ার্ল্ড ওয়াইড উনি কিছুটা দেখাতে পেরেছেন, যার জন্যে সারা বিশ্বে উনার একটা পজিটিভ আইডিয়া সকলের মধ্যে আছে, আর আমেরিকান ভোটারদের মধ্যে তো আরো বেশি আছে। তো এখানে একটা প্রশ্ন আছে যে তাহলে হিলারি ক্লিন্টনের চেয়ে কমলা হ্যারিসের অবস্থানটা কতটুকু উপরে আসবে না নিচে যাবে? এটা খুবই সাংঘাতিক, বিচার করা খুব আরো কঠিন। তবে হিলারি ক্লিন্টন নিজে হার্ভার্ড স্টুডেন্ট ছিলেন, ভালো লয়ার ছিলেন, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন, তার বিরাট পরিচিতি ছিল তার ইন্টেলেকচুয়ালিটির জন্য, প্রফেশনালিজমের জন্য, স্টেট সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য। এটা তাকে যেমন এগিয়ে দিয়েছিল, পাশাপাশি কমলা হ্যারিসের পার্সোনাল প্রোফাইল হিলারি ক্লিন্টনের মতো না হলেও কমলা হ্যারিসের যে বায়োগ্রাফিক এবং তার পার্সোনাল কেরিয়ারকে এস্টাবলিশ করার যে উনি যে পজিশন থেকে, উনি একজন বলা যায় অনেকটা ডাইভার্স প্লেস থেকে উনি এসেছেন, উনি ইন্ডিয়ান বংশোদ্ভূত প্লাস পাশাপাশি উনি আফ্রিকান আমেরিকান বংশোদ্ভূত ওনাকে বলা যায়। সেই হিসাবে আর ওনার যে আইনজীবী হিসাবে প্লাস ভাইস প্রেসিডেন্ট হিসাবে যে ওনার বিগত দিনের কর্মকাণ্ড, এটা মোটামুটি ভাবে হিলারি ক্লিন্টনের সমপর্যায়ে আমরা ধরে নেই। এই আমেরিকান ভোটারদের অনেকেই আমার মতো ধরে নেবে, এটা আমি নিশ্চিত। এইটা গেল এক। দ্বিতীয়ত, হিলারি ক্লিন্টনের উপর আমেরিকান মহিলা ভোটারদের যে পোলিং এ যে সাপোর্ট এসেছিল, যে পার্সেন্টেজ এসেছিল, এটা কমলা হ্যারিসের ক্ষেত্রে বেটার হিলারি ক্লিন্টনের চেয়ে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় একটা পয়েন্ট হলো যেমন অ্যাবর্শনের বিষয়ে, কেননা আপনি বলতে চাচ্ছেন যে হিলারি ক্লিন্টনের চেয়ে কমলা হ্যারিসের পক্ষে বেশি মহিলা সাপোর্টার, মহিলা বেশি সাপোর্টার বেশি। এটা হলো এক। এটা আমি বয়স্ক মহিলাদের কথা বলছি, শিক্ষিত বয়স্ক মহিলা এবং কলেজ গ্রেড ওর কলেজে যারা পড়াশোনা করছে, নতুন স্টুডেন্ট যারা মহিলা, তারা নতুন ভোটার বা এরকম যারা আছে, ওদের মধ্যেও বিশেষ করে ওই আপনার অ্যাবর্শনের রাইটের দিকে চিন্তা করে কমলা হ্যারিসের উপর সমর্থনটা এই কারণেই বেশি হিলারির চেয়ে, কারণ হিলারির সময় ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড, উনি তখন প্রেসিডেন্ট ছিলেন না, বিগত 5 বছরে মহিলা অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে জানে যে উনি পরবর্তীতে গিয়ে মহিলাদের যে বেশ কিছু অধিকার, যেমন অনেকটা এই অ্যাবর্শন বিষয়ক, তাদের হেলথ বিষয়ের কিছু বিষয়, এগুলো আজকে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা ওইসব মহিলাদের জন্য একটু স্বার্থের বিপক্ষে যাওয়ার প্রবণতাটা বেশি, এটা টের পাচ্ছে ভোটাররা, মহিলা ভোটাররা। সেই জন্যে মহিলা ভোটারদের ক্ষেত্রে হিলারি ক্লিন্টনের চেয়ে কমলা হ্যারিসের সম্ভাবনাটা বেশি থাকবে এবার সাপোর্ট। এটা একটা ভেরি পজিটিভ দিক। আর ডাইভার্সিটি বিষয়, ইমিগ্রেশন প্লাস রিলিজিয়াসলি, আমরা একটা বিষয় আমরা সহ বাইরের যারা আছেন, যারা নির্বাচনটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তারা অনেকেই হয়তো দেখছেন যে ইতিমধ্যেই অনেক মুসলিম ভোটার তারা বিভিন্ন স্টেটে বেসিক্যালি তারা অলরেডি ইউনাইটেড যে তারা এবার ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিবে না। কিন্তু এর বাইরেও আরো কিছু অ্যানালাইসিস, আরো বেশ কিছু দিন বাকি আছে, সেই দিনগুলোর মধ্যে কিছু না কিছু পরিবর্তন হবে। ইতিমধ্যেই পরিবর্তনটা আসছে, কারণ আমেরিকার নির্বাচনে কে জিতবে এটা পুরোপুরি নির্ভর করে এখানে যে সুইং স্টেটগুলো আছে, যে 6-7টা স্টেট, মিশিগান, পেনসিলভেনিয়া,
নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, বিশেষ করে অ্যারিজোনা, এই স্টেটগুলোর যে ওখানে মুসলিম ভোটার কম হলেও মুসলিম ভোটগুলো যার পক্ষে যাবে এটা একটা ফ্যাক্টর হবে ওই পাস ফেলের বিষয়ে। সেই হিসাবে এখনো সময় বাকি। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প অলরেডি প্রকাশ্য পত্রপত্রিকায় মুসলিম বিদ্বেষী অনেক কথাবার্তা উনি বলছেন। অনেক আপনার ইমিগ্রেশন এন্টি কথাবার্তা বলতেছেন যে মুসলিমদেরকে উনি বের করে দিবেন, ডিপোর্ট করবেন, ইমিগ্রেশন ক্লোজ করে দিবেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ভোটারদের মধ্যে। প্রত্যেকেই নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, চিন্তা ভাবনা করছেন। যতটা না আচ্ছা, এখানে একটা বলেন। জি, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আমরা সাধারণত যেহেতু কমলা হ্যারিস তার ব্যাকগ্রাউন্ড হলো ইন্ডিয়ান, তার পূর্বপুরুষ ভারতের, তো সেক্ষেত্রে হয়তো আমরা ধরে নিতে পারি ভারতের যারা ইমিগ্রেন্ট আছে সেখানে তারা এককভাবে হয়তো কমলা হ্যারিসের পক্ষে তাদের মতামত যেতে পারে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশি যারা আছেন বা পাকিস্তানি যারা আছেন ওনাদের ইমোশনটা কি এখানে এই বিষয়ে, বা কমলা হ্যারিসের পক্ষে বিপক্ষে কোনো বিশেষ ইমোশন আছে কিনা? এখানে স্পেসিফিক্যালি বাংলাদেশ পাকিস্তান এই হিসাবে কিছু নেই। বিষয় একটাই, মুসলিম হিসাবে। আর বাংলাদেশি হিসাবে যারা অনেকেই যে আমরা এবার চাই ডোনাল্ড ট্রাম্প পাশ করুক, যেটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা হেল্প করতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প পাশ করে। আমি ওটা ক্লিয়ার করে আমি যাব না ওই জায়গায়। তো এই বিষয়টাতে আমার কথা হলো যে বাংলাদেশি ওর পাকিস্তানি ভোটার হিসাবে ওইগুলো আপনার নির্বাচনে খুব একটা বেশি প্রভাব ফেলবে না। আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে সম্ভবত আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে। জি ভাই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, আপনি আবার কাইন্ডলি একটু বলুন। না, আমি বলছি যে আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের কে পাস করবে কে ফেল করবে এটা স্পেসিফিক্যালি বাংলাদেশি ভোটার ওর পাকিস্তানি ভোটারের উপর তেমন কোনো ভোটারদের দ্বারা তেমন কোনো প্রভাব আসবে বলে মনে হয় না। এটা সাময়িক একটু শুনতে যতটুকু বিয়োগান্তক মনে হবে ততটুকুই আমার কাছে স্পেসিফিকলি। এটা পুরোপুরিটা অ্যাডজাস্ট করে একত্রিতভাবে সেটা মুসলিম ভোটার বললে কিছুটা পরিবর্তন আসতে পারে। যেহেতু আমরা মুসলিম বা পাকিস্তানিরা বাংলাদেশিরা স্পেসিফিক কিছু স্টেটে বসবাস করে, ম্যাক্সিমাম বড় স্টেটগুলোতে, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, ওইসব স্টেটে যত মুসলিম ভোটারই হোক তারা, কারণ ওখানে অনেক ভোটার, কম্পারেটিভলি তাদের ভোটগুলো তত একটা প্রভাব ফেলবে বলে নির্ধারণী কোনো ভূমিকা পালন করতে পারে না, তেমন না। রাইট। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যে যারা ল্যাটিন আমেরিকান ভোটার আছেন তারা কিভাবে বিবেচনা করছেন বা কোন দিকে তাদের? ল্যাটিন আমেরিকান ভোটার কম্পারেটিভলি এইবার খুব সামান্য ব্যবধানে বেশি ডোনাল্ড ট্রাম্প সাহেব পাবেন। এবং আমি এখানে স্পেসিফাই করতে পারি যারা মোটামুটি একটু এখানে বেসিক্যালি এডুকেশন মানে কি কলেজ গ্রাজুয়েটদের মধ্যে, কলেজ গ্রাজুয়েট ভোটারদের ম্যাক্সিমাম ভোট কমলা হ্যারিস পাবেন। আর আন্ডার গ্রেড যারা আছে, আন্ডার কলেজ এডুকেশন, ওই পার্সেন্টেজ গুলোর মধ্যে থেকে ডোনাল্ড ট্রাম্প পাবেন ভোট বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানেও লেখাপড়ার ভিত্তিতে ভোটার ডিভিশন হয়? হ্যাঁ, সিরিয়াস, এটা খুবই বেশি। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আমেরিকা আরেকটা প্রশ্ন। জি 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 না বলছিলাম যে মহিলারা, আমেরিকান মহিলা ভোটাররা খুব কনসাস, দে আর ভেরি কনসাস। তারা ইলেকশনের পূর্ব মুহূর্তেও তারা ভোটের সিদ্ধান্ত চেঞ্জ করে, এবং তারা তাদের নিজেদের রাইট, কালচারাল, রিলিজিয়াস জিনিসগুলো তারা খুব কনসাসলি তারা জাজ করে, কনসিডার নেয় আর কি। সো সেই হিসাবে কমলা হ্যারিসের দিকটা একটু আগানো বলা যাবে আর কি। আগানো আছে।
আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে আমাদের বাংলাদেশি কেউ কেউ হয়তো ভাবছেন কমলা হ্যারিস না হয়ে ডোনাল্ড ট্রাম্প হলে কারো কারো কোনো সুবিধা হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে। আমরা তো সাধারণত জানি যে আমেরিকান আপনার ফরেন পলিসি যে সরকারি ক্ষমতায় আসুক তাদের প্রায় সমানই থাকে। কিন্তু আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যের যে এখন যে যুদ্ধটা চলছে, যে অস্থিরতা আছে, পাশাপাশি আমাদের অঞ্চলে বাংলাদেশ ভারত নিয়ে যে সমস্যাটা এই মুহূর্তে বিরাজ করছে, এখন যদি রিপাবলিকানরা কোনো কারণে ক্ষমতা চলে আসে, এর কোনো পলিসির কোনো পরিবর্তন ঘটবে কিনা, বা কেউ বিশেষ কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি একদম ছোট করে বলবো, আপনি যেহেতু বিশেষ সুবিধার কথা বলছেন, তেমন কোনো বিশেষ সুবিধা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। জি, আমেরিকান পলিসি অলওয়েজ monitor and maintained by Pentagon. So প্রেসিডেন্টের কিছু স্পেসিফিক বিশেষ বিশেষ ক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, কোনো দেশ যদি তার বিশেষ সাহায্যের কোনো প্রয়োজন হয় অর্থনৈতিক, ওই বিষয়গুলোতে প্রেসিডেন্ট কিছুটা সাজেস্ট করতে পারে, ইন্টারফেয়ার করতে পারে। আদারওয়াইজ অলওয়েজ পেন্টাগন অ্যান্ড কংগ্রেস উইল ডিসাইড। এবং আমেরিকা অলওয়েজ দে সাপোর্ট ডেমোক্রেসি on by their own way. America always claim that they have their own democracy, they deal it by their own style. So তারা সবসময় চায় যে তারা বিশ্বের সবখানে তারা যেভাবে ডেমোক্রেসিটাকে চায় সেইভাবে একটা ডেমোক্রেটিক, মিনিমাম ডেমোক্রেটিক একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট সাস্টেইনেবল হবে, এটা তাদের প্রত্যাশা থাকে এবং এই অনুযায়ী তারা কাজ করে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমেরিকা থেকে আমাদের দৃষ্টিটা ফিরিয়ে নেব আমরা বাংলাদেশের দিকে। আপনি জানেন বাংলাদেশে গত 5ই অগাস্ট সাবেক আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তারপর থেকে এখন ডাক্তার প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখন সেখানে ক্রিয়াশীল। তো এই সংবিধানের অধীনে, আগে যে সংবিধানটা ছিল সেই সংবিধানের অধীনেই এই সরকার শপথ নিয়ে নেন এবং রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব তিনি রাষ্ট্রপতি হিসেবে ওনাদেরকে শপথ পাঠ করান। কিন্তু কিছুদিন থেকে ছাত্র সমাজ শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের জন্য চাপ দিচ্ছেন এবং কয়েকদিন আগে আপনি দেখছেন একটা গ্রুপ বঙ্গভবনের সামনে পর্যন্ত চলে গিয়েছিলেন তাকে চাপ সৃষ্টি করার জন্য। এই বিষয়ে চরম বিতর্ক চলছে বাংলাদেশে এখন। ছাত্ররা একদিকে, কিছু কিছু রাজনৈতিক দল একদিকে, জামাতের তারা সরাসরি ছাত্রদেরকে সমর্থন করেছে, কিন্তু বিএনপি এই বিষয়ে দুদুল্যমতা ভুগছেন। তারা চাচ্ছেন না এই মুহূর্তে শাহাবুদ্দিনের পদত্যাগ, কারণ তারা মনে করছেন যে এতে করে একটি সাংবিধানিক সমস্যা তৈরি হতে পারে। আবার আজকে জনাব তারেক রহমান সাহেব তার একটা বক্তৃতায় বলছেন যে স্বৈরাচারের দোসর কাউকে কোথাও রেখে এখানে বিপ্লব সংগঠিত হওয়া সম্ভব নয়, পরিবর্তন সম্ভব নয়। এই যে এখন এই অবস্থা, এতে করে আপনি কি মনে করেন শাহাবুদ্দিন সাহেব, মানে বর্তমান যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব, ওনাকে পদত্যাগ করানো যাবে কিনা, পদত্যাগ করলে কোন পদ্ধতিতে পদত্যাগ করানো যেতে পারে এবং এটা সংবিধান অ্যালাউ করে কিনা, বা অথবা এটা যদি সংবিধানের বাইরে গিয়ে কিভাবে করবে বা করলে এর ইম্প্যাক্টটা কি হবে জাতির জীবনে, ভবিষ্যৎ জীবনে, এই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্ত আলোচনা করতেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কনস্টিটিউশন নিয়ে কথা বলা এটা একটা জটিল বিষয়। এখানে দুইটা আলোচনা হতে পারে, একটা হলো, দুইটা না তিনটা, কনভেনশনাল, একাডেমিক, থার্ড এবং মেজর।
সিচুয়েশন লাইক আপনার বাস্তবতা যদি আমরা বলি আর কি, বাস্তবে হচ্ছেটা কি বাংলাদেশে, এই তিনটা বিষয় এই সাংবিধানিক প্রক্রিয়াটাকে, বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়াটাকে আলোচনা করা যায়। আমরা যদি একাডেমিক আলোচনা করি, বর্তমান যে সরকার, সেই একাডেমিক আলোচনা is not a constitutional government. President is part of the government. Same on the same other hand, president is the symbol of the government. Under the caretaker government, president is the supreme authority, supreme, what can I say? It's like he is the commander of armed forces. When an interim government run, president is the commander, as per I know Bangladesh constitution. সেই হিসাবে এই গভর্নমেন্টের সময় প্রেসিডেন্টের যথেষ্ট ক্ষমতা, যদিও সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই, জিরো। শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন, আমাদের সাবেক আরেক রাষ্ট্রপতি, আমি যাকে কিংবদন্তি তুল্য মনে করি, উনি বলেছিলেন যে বাংলাদেশের প্রেসিডেন্টের কবর জিয়ারত করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। এবং প্রেসিডেন্টের পদটাকে উনি এটাও বলেছিলেন যে প্রেসিডেন্টের পদকে ক্ষমতা শূন্য করার জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল এক, এবং সবসময় এক ছিলেন, বর্তমানেও থাকেন এবং ভবিষ্যতেও থাকবে। এটা উনি বলেছিলেন উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে পদত্যাগ করে এসে পুনরায় যখন এই প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, একটা প্রকাশ্য আইনজীবীদের মহাসমাবেশে বলেছিলেন, রাইট। তো এটা গেল আপনার একাডেমিক আলোচনা। কনভেনশনাল যদি বলি, বাংলাদেশে এমন কিছু সিচুয়েশন এরকম আগেও হয়েছে, কে বড়, প্রেসিডেন্ট ওর কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, ওর কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ কি প্রেসিডেন্ট হতে পারে কিনা, প্রেসিডেন্ট কি কেয়ারটেকার দায়িত্ব পালন করতে পারে কিনা। আপনারা যদি মনে থাকে, আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন একবার প্রেসিডেন্ট ছিলেন, সেই অবস্থায় আমাদের সাবেক আরেক প্রধান বিচারপতি, উনিও অনেক লার্নেড বিচারপতি ছিলেন, বিচারপতি হাবিবুর রহমান, উনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ছিলেন। তখন কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা বিরাট কন্ট্রাডিকশন চলছিল। মোহাম্মদ জেনারেল নাসিম, উনি কিন্তু একটা কু করতে গিয়েছিলেন বঙ্গভবনে 96 এর আগে। কিন্তু ওই তখন কেয়ারটেকার গভর্নমেন্ট হাবিবুর রহমান সাহেবের অনেক শক্তিশালী পদক্ষেপ এবং সাহসী পদক্ষেপের কারণে মোহাম্মদ নাসিম সেটাতে জয়ী হতে পারে নাই। তো এখনকার যে বিষয়টা, এখানে আমরা যতটুকু না সংবিধান নিয়ে আমরা চিন্তা করি বা সংবিধানের কার্যক্রম কতটুকু ফলপ্রসূ হবে, তার চেয়ে বেশি ফলপ্রসূ ক্যান্টনমেন্ট কি চায়, তাদের অভিপ্রায় কি, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা যতই মানে গণতন্ত্রের কথা বলি, গণতান্ত্রিক ভোটিং রাইট, কিন্তু বর্তমানে কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশে গণতান্ত্রিক প্র্যাকটিস নেই। Caretaker government is not a democratic or is not elected by people. তারা একটা বিশেষ পরিস্থিতিতে এসেছে, তাদেরকে বিশেষ পরিস্থিতিতে আনা হয়েছে। সেটার পিছনে আমরা যদি ছাত্ররা বলি, ছাত্রদের পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা ছিল সেনাবাহিনী। আপনি স্বাধীনতা পরবর্তী অবস্থায় যত সময় যখনই যে আমাদের রাজনৈতিক ধারাবাহিকতার বিপন্ন হয়েছে, তখনই সেনাবাহিনী এসেছে। এটা সব দেশেই হয়, অনেক দেশেই হয়, বাংলাদেশের মতো দেশে খুব স্বাভাবিক। তো এই বিষয়গুলো তো আমাদের মধ্যে ছিল, আগেও ছিল। ওই হিসাবে এটা হলো কনভেনশনালি আগেও এরকম হয়েছে, এই গভর্নমেন্টের ক্ষেত্রে কনভেনশনালি হতে পারে। এইসব ক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়, ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং এই ডক্ট্রিন অফ নেসেসিটিতে সেনাবাহিনী মুখ্য ভূমিকা পালন করে।
এখন প্রেসিডেন্ট যদি ইচ্ছা করেন উনি যে কোনো সময় উনি পদত্যাগ করতে পারেন, কারো কাছে পদত্যাগ করতে হয় না। এখন এটা পুরোপুরি নির্ভর করবে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট আর তার যে তাকে যারা ক্ষমতায় এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে রাজনৈতিক শক্তি। বর্তমান তো রাজনৈতিক শক্তি বলতে মাইনাস আওয়ামী লীগ তো তাদের কোনো কার্যক্রম দেশে নেই, সুতরাং তারা করতে পারছে না। বাইরের থেকে তারা কথা বলছে, ওইটাও অপ্রাসঙ্গিক ভাবে তারা কথা বলে যাচ্ছে, এটা কোনো ইনফ্লুয়েন্স করতে পারছে না দেশে। সুতরাং এখন সেনাবাহিনী যদি দেশপ্রেমিক কর্মকাণ্ড তারা দেখাতে চায়, প্রমাণ করতে চায়, সেইভাবে সেনাবাহিনী গাইড করতে চেষ্টা করবে। বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট মনে হচ্ছে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট চাচ্ছে প্রেসিডেন্টকে সরিয়ে তাদের নিজেদের মতো কাউকে বসানোর জন্য। নতুন করে যে বড় আরেকটা বিষয় আছে এখানে, পলিটিক্যাল পার্টি সমঝোতার মাধ্যমে যদি তারা কোনো সিদ্ধান্ত আসে, এটা দেশের জন্য শুভকর হবে। তবে ক্যান বি ডান ইদার ওয়ে। এখানে কনস্টিটিউশন বড় কোনো বাধা আছে বলে আমি পার্সোনালি মনে করি না। যদি বিরোধী দলগুলো বিরোধী দল না, বর্তমান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকারী যারা আছে তারা যদি দেশের সার্বিক মঙ্গল কামনা করে, যদি তারা মনে করে যে এই প্রেসিডেন্টকে দিয়ে চালানো যায় বা এই প্রেসিডেন্ট স্টিল অ্যাক্টিভ ফিট, তাহলে এই প্রেসিডেন্ট দিয়ে চালানোতে কোনো অসুবিধা নেই। একটা নির্বাচনী বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের মেইন টার্গেট নির্বাচন, কিছু সংস্কার, এগুলো এই প্রেসিডেন্টকে রেখেও তারা করতে পারে। এটা পুরোপুরি সেনাবাহিনী। আমার প্রশ্ন হচ্ছে এখানে, জি সেনাবাহিনী আমার প্রশ্ন হচ্ছে, জি বলেন। আমি ধরে নিলাম যে এখন উনি পদত্যাগ করবেন, তো পদত্যাগ করার পরে আরেকজন প্রেসিডেন্ট তো হবেন। প্রেসিডেন্ট কিভাবে নিয়োগ হবে, কারা নিয়োগ করবেন? সাংবিধানিক পদ্ধতিতে যদি করতে যাই আমরা, এখানে দুটো বিষয়, একটা সাংবিধানিক পদ্ধতিতে থাকলে আর সংবিধানের বাইরে গেলে, আমি সেটা পরে আসছি। সাংবিধানিক পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে যাই, তাহলে নতুন প্রেসিডেন্টকে কে নিয়োগ দিবেন, কিভাবে নিয়োগ হবেন? এখানে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, মাস্ট। এই সাংবিধানিক শূন্যতা কিভাবে পূরণ করা হবে? কাপলয়ে সব রাজনৈতিক দল বসে বর্তমান কেয়ারটেকার সরকারের সঙ্গে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা এটা সুপ্রিম কোর্টে আগে যেভাবে কেয়ারটেকার গভর্নমেন্টকে রেফারেন্স পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে, এই ধরনের রেফারেন্স সুপ্রিম কোর্টে পাঠাতে পারে। সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স বা একটা ডিরেকশন দিতে পারে, সেই অনুযায়ী হতে পারে। আচ্ছা, এখন তাহলে কি হলো, এই পুরো ব্যবস্থাটাই তো আসলে অনেকটা সংবিধানের বাইরে গিয়ে হচ্ছে। অনেক কিছু সংবিধানের বাইরে হচ্ছে। এখন সুপ্রিম কোর্ট কি সংবিধানের বিরুদ্ধে যায় এমন কোন মতামত দিতে পারবেন? এইখানে প্রশ্ন হলো যে ওনারা তো আগে দিয়েছেন, ওটা তো বাংলাদেশের সংবিধানে কোথাও নেই যে কিভাবে অ্যাড ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ করা হবে। বর্তমান যে সংবিধান আছে আমাদের, এই সংবিধানে অ্যাড ইন্টারিম গভর্নমেন্টের কোনো স্কোপ নেই, কোনো লিগ্যালিটি নেই। এটা অলরেডি সুপ্রিম কোর্ট আগে যে প্রধান বিচারপতি ছিলেন উনিই করে গেছেন, তো সেম কনভেনশন তারা ইউজ করতে পারে। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আমরা রীতিমতো ইতিমধ্যেই একটা সাংবিধানিক জটিলতার মধ্যে আছি। তো এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় যে ব্যাপারটা, যদি আমরা সাংবিধানিক পদ্ধতি অবলম্বন না করে, যেটা এখন ছাত্ররা যা চাচ্ছেন বা দুই একটি অংশ চাচ্ছেন রাজনৈতিক দলের, সবাই না, যে একটা বিপ্লবী সরকার গঠন করা, এই মুহূর্তে যদি একটা বিপ্লবী সরকার গঠন করার অর্থ হচ্ছে সংবিধানকে বাতিল ঘোষণা করা, সাংবিধানিক একটা অসাংবিধানিক রাষ্ট্র বা সংবিধান ছাড়া একটি রাষ্ট্র। এখন এই রাষ্ট্রটি যখন পরিচালিত হবে, এই রাষ্ট্রটা পরবর্তী কোনো না কোনো এক সময় নির্বাচন লাগবে, নির্বাচন দিতে হবে। এবং এই যে গত 8 তারিখে এই সরকার নেয়, আপনার
ওত নেয় 8 তারিখ থেকে আজকে পর্যন্ত যে সময়টা, এই সময়টা তাহলে অসাংবিধানিক একটি শাসনের অধীনে রয়ে যাচ্ছে। এখন বিপ্লবী সরকার যদি হয়, তো বিপ্লবী সরকার আবার নতুন গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসার জন্য তাদেরকে তো পুরো সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, আর একটা সংবিধান প্রণয়ন, নির্বাচনী ব্যবস্থা তৈরি করা, সবকিছুকে নতুন করে করতে হবে। তো সেটা তো একটা অনেক সময়ের দরকার, 5-7 বছরও চলে যেতে পারে। আপনি কি মনে করেন? এবং এতটা সময় কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ওনাদেরকে দিবেন বা জনগণ ওনাদেরকে দিবেন? ইন্টারেস্টিং কোশ্চেন আপনার এটা। আসলে এখানে জনগণ সময় কতদিন দিবে বা দিতে পারে বা দিবে কিনা, তার চেয়ে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট আর কতদিন চালাতে পারবেন এইভাবে, এটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে এখন আস্তে আস্তে যতটুকু দেখা যাচ্ছে। আমরা যদি বিগত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করি গভীরভাবে, এটা খুব সহজেই যে কেউ বলবে যে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন যেভাবে চলছে এইভাবে তারা বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। জনগণ তাদের নিজেদের স্বার্থেই জনগণ এই সরকারের প্রতি যে তাদের যে সমর্থন ছিল সেটা যে কোনো সময় তারা বহিঃপ্রকাশ ঘটাবে যে না, আমরা এই ধরনের সরকার চাইনি। এই গভর্নমেন্টের কাছে তো মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। এই কারণেই বেশি ছিল যে দীর্ঘদিন গণতন্ত্রহীনতার বিপরীতে একজন বিরাট মানুষকে নিয়ে আসা হচ্ছে, উনি এসে খুব তাড়াতাড়ি একটা কিছু করবে। কিন্তু ইটস ভেরি টাফ পলিটিক্যাল, বাংলাদেশের মতো দেশে যেখানে এই সাংবিধানিক শূন্যতার মাধ্যমে জনগণের বাস্তব সমর্থনকে দূরে রেখে এই অর্থনীতি নিয়ে একটা এত জনবহুল একটা দেশ পরিচালনা করা খুব ব্যাপক চ্যালেঞ্জ। যে অবস্থায় বিশেষ করে প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক যে অবস্থা, এই অবস্থার মধ্যে এই সরকারকে নিজেকেই যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করে তাদের পদ গুছাতে হবে, এছাড়া বিকল্প কিছু নেই। সেই হিসাবে তাদের কর্মকাণ্ডকে অত্যন্ত জনগণের কাছে স্পষ্ট করে সংক্ষিপ্ত করে তাদের পথ ক্লিয়ার করতে হবে, সেটা যেভাবেই হোক। তারা আমার ব্যক্তিগতভাবে যদি মনে হয় তো বর্তমান প্রেসিডেন্টকে রেখেই তারা যে অন্তত ইলেকশন কমিশন, এরপর আপনার বিচার বিভাগ তো অলরেডি তারা অনেক কিছু করেছে, ইলেকশন কমিশনকে সাজিয়ে, দুর্নীতি দমন কমিশনকে সাজিয়ে এই কিছু সংস্কার করে তাড়াতাড়ি একটা নির্বাচন দিতে হবে এই সরকারে। আর আপনি যে বিপ্লবী সরকার আপনি বলেন বা যারাই বিপ্লবী সরকার, বিষয়টাকে আমি বিপ্লবী হিসাবে দেখি না। বিপ্লব অন্য বিষয়। বাংলাদেশে যেটা হয়েছে এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান আমরা বলতে পারি, রাইট? আর এখানে সংবিধান প্রণয়নের বিষয়ে কিছু নেই, আমি মনে করি সংবিধান প্রণয়নের কিছু নেই। সংবিধান সংশোধন করা যেতে পারে, কিছু কিছু বিষয় আছে অসাংবিধানিক, এগুলো যেতে পারে। আচ্ছা, বিচার বিভাগ নিয়ে আমি একটা প্রশ্ন আছে, আমি করবো একটু পরে। আমি ফাঁকে দিয়ে আরেকটি প্রশ্ন করে রাখি আপনাকে। আপনার কথায় এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে একটা হযবরল অবস্থা, এই অবস্থায় অনেকেই এই সরকারকে, আমি ওনাদের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি যে অনেকেই এটাকে আপনার কিছু বয়স্ক লোকের আর কিছু বাচ্চা ছেলের সমন্বয় একটি সরকার বলে অনভিজ্ঞ একটা সরকার বলে থাকেন। কেউ কেউ এটাকে এনজিও সরকার, এনজিওগ্রাম বলে থাকেন। কিছু এনজিও লোকজন, কিছু গ্রামীণ ব্যাংকের লোকজন নিয়ে ওনারা এটা করছেন, কিছু ছাত্র সাথে আছেন। তো আজকের এই 2.5-3 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, তা বোঝা যাচ্ছে যে সরকার কোনো ক্ষেত্রেই, কোনো জায়গাতেই তাদের সফলতার মানে কোনো পদক্ষেপে নিতে পারছেন না। তো আপনি কি অনেকের মতো করে আপনি কি বলবেন যে এই সরকারকে এখন পর্যন্ত তাদের পারফরম্যান্স এটাই প্রমাণ করে তারা অনভিজ্ঞ সরকার? তাদের পারফরম্যান্স প্রমাণ করে অনভিজ্ঞ সরকার, অবশ্যই বলা যায় সেটা। তবে আমি ওই এনজিওগ্রাম বা এই জাতীয় কিছু বলতে চাই না, কিন্তু এই সরকারকে মানবিক হতে হবে। আমরা যতই সংবিধানের কথা বলি, আমাদের একজন
বিরাট কবি আছেন, কবি মহাদেব সাহা বলেছেন যে হৃদয়ের চেয়ে বড় সংবিধান আর কিছু নেই। বাংলাদেশে এখন বর্তমানে সংবিধানকে অনুসরণ করে খণ্ড খণ্ডভাবে অনুসরণ করা হয়েছে, সংবিধানকে অনুসরণ করা হয় নাই। এখন বাংলাদেশকে যদি ভালো কিছু একটা করতে হয়, তাহলে হৃদয়কে ধারণ করতে হবে, সকলের মনে একটা সহনশীলতা নিয়ে আসতে হবে, প্রতিহিংসা পরিত্যাগ করতে হবে বর্তমান সরকারকে। আপনি একজনকে একটা শক্তিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরেকটা শক্তিকে আপনি নির্মূল করে দিবেন, এই ধরনের মনোভাব নিয়ে দেশের ভালো কিছু হবে না। হলেও সাময়িকভাবে 1-2 বছর যাবে, পরে আবার এই ধরনের সংকটে পড়তে হবে। এবং বেসিক্যালি আমি যতটুকু মনে করি, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের উপর অনেকের একটা ধারণা শুরু থেকেই ছিল, বা এখনো অনেকের মধ্যে আছে, যে উনি হয়তো ভালো কিছু করবেন, যেটা বাংলাদেশের ভবিষ্যৎকে দীর্ঘদিনের জন্য একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করবেন, যেখানে বিভেদ বা প্রতিহিংসা বিগত দিনে যেগুলো আসছে এগুলো থাকবে না। কিন্তু এই হৃদয়টা তেমন ভাবে কাজ করছে বলে মনে হয় না, বিবেকটাও খুব একটা কাজ করছে বলে মনে হয় না। যারা অপরাধ করেছে, যারা দুর্নীতি করেছে, তাদের বিচার একজন একজন করে করে করা হোক, এটা সবাই চায়। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে, কাউকে সেটা তো আমরা করা হবে। জি জি, তো আমরা আপনার কথা সূত্র ধরে আমি বলছি যে উনি যেদিন বাংলাদেশের এয়ারপোর্টে এসে নামেন ফ্রান্স থেকে দায়িত্ব নেওয়ার জন্য, তিনি সেখানে বলছিলেন যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই। তো এই ঐক্যবদ্ধ জাতি গড়তে গেলে এখানে প্রত্যেকটা মানুষকে একটা কনসেপ্টে নিয়ে আসতে হবে, এটাই তো স্বাভাবিক কথা, আস্থায় আনতে হবে। কিন্তু গত কয়েক মাসে আমরা যেটা দেখছি, আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে ব্যান করে দেওয়া হলো, এবং ছাত্রদেরকে নিয়ে দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য, আওয়ামী লীগ সহ 11টি দলকে রাজনীতি দূরে রাখার জন্য তারা একটা রিট করলো হাইকোর্টে। আবার আজকে সেটা প্রত্যাহার করে নিল, কিন্তু তারা সেটা বলছে না যে আমরা এটা থেকে সরে আসছি, তারা বলছে যে তারা আলোচনার ভিত্তিতে আবার নতুন করে তাদের দাবিটা হয়তো উত্থাপন করবে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যেই কথা বলে প্রফেসর ইউনূস সাহেব জাতীয় ঐক্যের কথা বলে এখানে দায়িত্ব নিলেন সবার মতামত নিয়ে, তিনি তার কথা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন ক্রমে ক্রমে? জাতীয় ঐক্য এই পরিস্থিতিতে আমরা যেখানে আওয়ামী লীগের একটা বড় ধরনের একটা সমর্থক গোষ্ঠী আছে, তো এদেরকে বাদ দিয়ে কোন প্রকার জাতীয় ঐক্য কি এদেশে টিকসই হবে? আমার মনে হয় হবে না। যদি কাইন্ডলি একটু আলোচনা করেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগের শতকরা 34% ভোটার ছিল আওয়ামী লীগের। তো বিগত আওয়ামী লীগের দীর্ঘদিন শাসনে যদি তাদের কমে 4% যদি বাদ দেন, 30% ভোটার আছে, এবং এটা সবসময় থাকবে। সুতরাং যদি ঐক্যমতের ভিত্তিতে সবার অংশগ্রহণে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করে এটা বাংলাদেশের ভবিষ্যৎ, সুদূর প্রসারী ভবিষ্যৎ ভালো হওয়ার আশা করাটা আমি মনে হয় না কতটুকু যৌক্তিক। আওয়ামী লীগ যারা করেছে, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা যে ভুল করেছে, অন্যায় করেছে, যে দুর্নীতি, সেগুলোর বিচার হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা, দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে দূরে রেখে এই দেশের এই ঐক্যমতের কথাটা বলাটা এটা যৌক্তিক হবে না, আদৌ যৌক্তিক না। এটাকে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। আওয়ামী লীগের এটাও হতে পারে, আওয়ামী লীগের যারা বিচার হবে তারা যদি বিচার করে নির্বাচনে না আসতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগের যারা এমপি ছিল, যারা নেতা ছিল বর্তমানে, তারাই শুধু আওয়ামী লীগ না, এর বাইরেও আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে রেখেই যদি সমঝোতার পথে যাওয়া হয়, তাদেরকে সংশোধন তারা করে আসবে, তারা নতুন নেতৃত্ব নিয়ে আসতে পারে।
সেটা করতে দিতে হবে। যারা আওয়ামী লীগ করতে চায়, যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো ডাকাতি করে নাই, চুরি করে নাই, দুর্নীতি করে নাই, তাদের রাজনৈতিক অধিকার তো হরণ করতে পারে না কেউ। এরকম তো আওয়ামী লীগ করেছিল, আচ্ছা, তো এই জামাতকে ক্ষেত্রে নিষিদ্ধ আরেকটি করেছিল। আজকের সংবাদপত্রে, হ্যাঁ, তো আমি আরেকটা প্রশ্ন করি, আপনি আজকে আপনার বাংলাদেশের নিউজ পেপারে আসছে, আপনি জানেন কিনা, আপনার দৃষ্টিতে আসছে কিনা জানি না, আজকে সরকার আওয়ামীপন্থী 20 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে। 20 জন বড় বড় সাংবাদিক যারা ছিলেন ওদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডটা বাতিল করে দেন। তো এটা কি আপনি সংবাদপত্রের উপরে বা স্বাধীন সাংবাদিকতার উপরে বড় ধরনের কোনো হস্তক্ষেপ মনে করেন না? আসলে সাংবাদিক তো সাংবাদিক, আওয়ামী লীগ আর বিএনপি সাংবাদিক এই ধরনের কিছু মানে ওনাদের বিবেচনায়, ওনাদের বিবেচনায় আর জি কি। জি জি। এখন কোন সাংবাদিক যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় করে থাকে, তাকে স্পেসিফিক্যালি তারা রেস্ট্রিক্ট করতে পারে, কিন্তু সাংবাদিকতার ক্রেডেনশিয়াল যারা নিয়ন্ত্রণ করে ওখানে কি আইন, কি নিয়ম নীতি আছে আমি সেটা সঠিকভাবে জানি না। বাংলাদেশের সাংবাদিকদের এত প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে, এটা অ্যাড ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে কিনা এই সম্পর্কে আমি ক্লিয়ার না। এটা যদি করে থাকে, প্রেস ক্লাব থেকে ওনাদেরকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রেস ক্লাবের যদি এই অর্ডিন্যান্স বা রুলসে যদি থেকে থাকে যে কোনো অবৈধ বা কোনো সরকারের দালালি করলে বা হ্যাঁ কেউ যদি কোনো অনৈতিক কাজ করে থাকে, কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাকে ওইভাবে শাস্তি দেওয়া যায় সাময়িকভাবে, কিন্তু দলগতভাবে এ দিয়ে যে গড়ে সবাইকে 50 জনকে দিয়ে দিলাম, এরকমটা হওয়া উচিত না। পার্সোনালি হতে পারে 2-4-5 জন যারা অপরাধের সঙ্গে জড়িত, অপরাধকে যারা সহায়তা করেছে, এই ধরনের কাউকে দিতে পারে, যদি প্রেস ক্লাবের রুলস সেটা থেকে থাকে। এই প্রেস ক্লাব তো প্রেস ক্লাবের কাজ করবেন, সরকার এদের প্রতি যে অ্যাক্রিডিটেশন কার্ডটা বাতিল করার অর্থ হচ্ছে এদেরকে সরকারি কোনো অফিসে এদেরকে সাংবাদিক হিসেবে ঢুকতে দেওয়া যাবে না বা দিবে না। এটা মনে হয় সংবাদপত্রের স্বাধীনতার উপর কিছুটা, সাংবাদিকতার উপর কিছুটা কি বলে এটাকে, কালো হাত মূলক আচরণ বলে আমার কাছে মনে হবে, যদি গড়ে সবাই দেওয়া হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ। কাউকে স্পেসিফিক্যালি ইতিমধ্যে তারা 20 জনের নাম ঘোষণা করছেন। আমি আপনি যেহেতু বিচার ব্যবস্থার সাথে জড়িত, বাংলাদেশের বাংলা হাইকোর্টে আপনি অনেকদিন আইন, এক্ষেত্রে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি সমস্যা তো আছেই, আমরা সবাই জানি। আমার এখানে দুটি প্রশ্ন আপনাকে আমি করব। একটি হচ্ছে যে বিগত সরকার এই আপনার বিচারকদের নিয়োগ বাতিল করার জন্য বা প্রত্যাহার করার জন্য সংসদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখান থেকে এর মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে এটাকে আবার সুপ্রিম জুডিশিয়ালি কাউন্সিলের কাছে ক্ষমতা নিয়ে আসা হয়, এক। দ্বিতীয় হচ্ছে গতকাল প্রধান বিচারপতি আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব চিঠি পাঠান। সে চিঠির মূল বিষয় হচ্ছে যে একটি বিচারের জন্য, বিচার বিভাগের জন্য আলাদা একটি সচিবালয় গঠন করার জন্য তিনি অনুরোধ করছেন শেষের চিঠিতে। তো এই দুটো বিষয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার উন্নয়নের জন্য আপনি এই দুটি ব্যবস্থাকে কিভাবে দেখবেন? এই দুটি প্রস্তাব, একটি তো হয়ে গেল, আরেকটার জন্য তারা প্রস্তাব করছে, আলাদা সচিবালয় করলে বিচার ব্যবস্থার উন্নতি কতটা হবে, এবং সংসদ থেকে যে এর আগে যে সংসদের কাছ থেকে যে বিচারককে প্রত্যাহার করার জন্য যে আইন ক্ষমতাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নিয়ে আসা হলো, তাতে বাকি কোনো পরিবর্তন হবে কিনা, গুণগত কোনো পরিবর্তন হবে কিনা আমাদের বিচার ব্যবস্থায়? আচ্ছা, তাহলে আমি এখানে দুইটা পয়েন্ট, একটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর সেকেন্ড হলো আপনি বলছেন ওই
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় তৈরি করা এটা দীর্ঘদিনের আইনজীবীদের একটা দাবি ছিল। আমরা যখন আইনজীবী সমন্বয় পরিষদ করেছি তখনও এটা ছিল, এবং এটা নিয়ে একটা মামলাও মনে হয় রায়ও হয়েছিল আপিল কোর্ট থেকে, মাজদার হোসেন মামলা, ঐতিহাসিক মামলা, দীর্ঘ বড় রায় ছিল। এখানে ডিরেকশন ছিল সরকারের প্রতি বিচার বিভাগকে আলাদা করার জন্য, প্রশাসন থেকে স্বাধীনতা দেওয়ার জন্য। তো সেই হিসাবে যদি আলাদা সচিবালয় হয় সেটা ভালো, বিচার বিভাগের জন্য ভালো দিক আমি মনে করি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এখানে এক একজনের ব্যাখ্যা এক এক ধরনের হতে পারে। বেসিক্যালি আমি মনে করি আমাদের মতো দেশে সংসদের যে অবস্থা আমরা বিগত 20-25 বছর যাবৎ দেখেছি, ওখানে যেভাবে রাজনীতিতে দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ আমলাদের যে প্রবেশাধিকার, যেভাবে তারা নির্বাচিত হয়ে আসে, নির্বাচন প্রক্রিয়ায় যে ত্রুটি, এই সব পরিস্থিতির মাধ্যমে বিচার বিভাগের নিয়োগ, বিচার বিভাগকে যারা হবে, এটা আসলে সুপ্রিম তাদের অপকর্মের বিচার সুপ্রিম জুডিশিয়ালের কাউন্সিলের মাধ্যমে হওয়াটা কম্পারেটিভলি বেটার হবে বলে আমি মনে করি। বিচার বিভাগের এই অভিশংসন, বিচারকদের অভিশংসন বা পদোন্নতি, এই বিষয়গুলো সংসদের কাছে দেওয়ার মানে হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, সকল ক্ষমতার জনগণ। সেই জন্য আমরা সাধারণত সংসদকে শক্তিশালী করি বিভিন্ন ধরনের ক্ষমতা দিয়ে, যে বিচারকদেরও, বাংলাদেশের সিস্টেম যেহেতু বিচারকদের সরাসরি জনগণের কাছে জবাবদিহি করার সিস্টেম নাই, সেই কারণে এটা সংসদে নেওয়া হয়। কিন্তু বাস্তবিক পক্ষে সংসদের কত পার্সেন্ট আইনজীবী থাকে, কত পার্সেন্ট অনেস্ট দেশপ্রেমিক থাকে, এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, বিগত 20-25 বছরের সংসদ যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের বায়োগ্রাফি দেখে, তখন আমরা ওইটাকে জনগণের জবাবদিহিতার ব্যাখ্যায় আমরা নিতে পারি না। সেই হিসাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাংলাদেশের জন্য প্রযোজ্য, এখনো পর্যন্ত প্রযোজ্য। একটা সময় হতে পারে আমেরিকার মতো যখন গণতন্ত্র স্থায়ী হয়, বাংলাদেশ তো আফটার 10 ইয়ার্স অ্যাড ইন্টারিম গভর্নমেন্ট করতে হয়, তো ওখানে তো গণতন্ত্রের কোনো প্রাতিষ্ঠানিক রূপ মোটেই নেই। ওই জায়গায় সবকিছুকে সংসদে নিয়ে যাওয়ার মানেই হলো দুর্নীতিবাজদের কে করা, হেল্প করা, সাহায্য করা, দুর্নীতিবাজ প্রশাসনকে শক্তিশালী করা। সুতরাং এই অবস্থায় অন্তত বিচার বিভাগের মতো সেন্সিটিভ জায়গাটা, এটা ওই বিচার বিভাগীয় লোকদের, যারা বিচার বিভাগের সঙ্গে সংযুক্ত যারা থাকেন, তাদের দ্বারা পরিচালিত হলে কম্পারেটিভলি বেটার হবে। আমরা যখন আমেরিকার মতো আরো 50, আরো 100-150 বছর পরে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রূপ দিতে পারবো, গণতন্ত্র, নির্বাচন ত্রুটিমুক্ত হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন হবে, কম্পারেটিভলি আমলাতন্ত্র ডেমোক্রেটিক হবে, গণতান্ত্রিক হবে, দেশপ্রেমিক হবে, তখন আমরা চিন্তা করতে পারি সংসদের কাছে নিয়ে যাওয়ার। এর আগে আমার মনে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে চালানো বেটার। কিন্তু এখানে একটি প্রশ্ন আমি করবো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে সদস্য যারা থাকবেন তারা তো সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন, তো সরকার তাদের মতের বাইরের লোককে কি এসে নিয়োগ দিবেন? হ্যাঁ, সরকার দ্বারা নিয়োগ, কিন্তু সরকারের একটা অংশ করে যারা জুডিশিয়ারি, যেমন চিফ জাস্টিস থাকেন, এটার সঙ্গে যে আইনমন্ত্রী থাকেন, তারা কিছু কোনো না কোনো ভাবে তারা ওই বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, বিচার বিভাগ সম্পর্কে তাদের ধারণা থাকে, তারা বিচার বিভাগীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন। স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তো থাকেনি। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অ্যাডভোকেট কাজী ওহিদুজ্জামান স্বপন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের সকল মানুষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং একটি ঐক্যবদ্ধ একটি জাতি গঠনে সবাই ভূমিকা রাখবেন, যে যার অবস্থান থেকে আমাদের অতীতকে ছেড়ে মুছে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য, এই প্রত্যাশা রেখে
আমাদের সকল দর্শক এবং আমাদের আজকের গেস্টকে আবারও অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। সকল দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করি। গণতান্ত্রিক পরিবেশ অতি তাড়াতাড়ি ফিরে আসুক, সবাই প্রত্যাশা করি। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আগামী মঙ্গলবার আবার অন্য কোনো আমাদের অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।